আলাইকুম। আমি সোহরাব হোসেন। অনলাইনের ধারা ক্লাস অব্যাহত রাখতে আজকেও আমরা একটা অনলাইন ক্লাসের আয়োজন করেছি। আজকে যে অনলাইন ক্লাসটা করব সেই অনলাইন ক্লাসটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ ম্যাট্রিক্সের ওপর। সো ম্যাট্রিক্সের যাবতীয় যা কিছু আছে আমি ইনফরমেশন দেওয়ার ট্রাই করব। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আসি হচ্ছে আমাদের ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা নিতে হলে ফার্স্টই প্রশ্ন আসে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স কী, ঠিক তাই তো? তো ম্যাট্রিক্স কী বলতে হলে ফার্স্টে আমাদের দেখো বলা হয় যে বিজ্ঞান ও গণিতের, যেহেতু আমরা বিজ্ঞানের স্টুডেন্ট আর গণিত পড়তেছি, সো বিজ্ঞান ও গণিতের যে বিভিন্ন তথ্যকে যদি সারি ও কলামে আয়তকারে সাজাই, ঠিক না, সাজানোর পরে যে বিন্যাসটা পাওয়া যাবে তাকে আমরা ম্যাট্রিক্স বলবো। তাহলে ম্যাট্রিক্স কাকে বলে সেটা আমাদের জানতে হবে। তাহলে আবার বলছি, বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য সারি ও কলামে আয়তকারে বিন্যস্ত করলে যে বিন্যাসটা পাওয়া যাবে তাকে আমাদের বলা হয় হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্সের সংজ্ঞা আসলে আমরা ইনশাল্লাহ পারবো। তো এইখানের মধ্যে ফার্স্টেই আসে হচ্ছে এটা ম্যাট্রিক্স সম্পর্কে কিছু ইনফরমেশন দিলে তোমাদের জন্য ভালো হয়। সেটা হচ্ছে প্রশ্ন আসে হচ্ছে তোমাদের ম্যাট্রিক্সের জনক কে। তো ম্যাট্রিক্সের জনক জাস্ট বললেই কিন্তু তুমি নাম বললেই পেয়ে যাবে, কিন্তু তুমি যদি ইতিহাসটা জানো তাহলে কিন্তু তোমার জন্য ইজিলি অ্যান্সার করতে পারবা। তাহলে ফার্স্ট অফ অল যদি আমি বলি, ম্যাট্রিক্সের নামকরণ করেছে হচ্ছে জেমস জোসেফ সিলভেস্টার নামক একটা বিজ্ঞানী আছে, যার নামটা লিখে দিচ্ছে, তাহলে তোমাদের দেখতে বুঝতে সুবিধা হবে। জেমস জোসেফ সিলভেস্টার, ঠিক না? তো জেমস জোসেফ সিলভেস্টার নামক একজন বিজ্ঞানী, যিনি কিনা হচ্ছে ইংরেজ গণিতবিদ ছিলেন, ঠিক আছে? তাহলে ইংরেজ গণিতবিদ জেমস জোসেফ সিলভেস্টার সর্বপ্রথম ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দিয়েছেন। কত সালে এটা? এটা হচ্ছে 1850 সালে। আমি একটু ম্যাট্রিক্সের ইতিহাসটা একটু বললে কি তুমি বুঝতে পারবা, যেখান থেকে আসুক না কেন তুমি সুন্দরভাবে অ্যান্সার ধরতে পারবা। তাহলে জেমস জোসেফ সিলভেস্টার 1850 সালে উনি কি ছিল? ইংরেজ গণিতবিদ ছিল। ম্যাট্রিক্স সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিয়েছেন, ঠিক না? পরবর্তীতে তারই কাজ করে, ঠিক না, বা তার সহকর্মী আর্থার ক্যালি নামক এক বিজ্ঞানী, বিপরীত ম্যাট্রিক্সের সম্পর্কে ধারণা দিয়েছে। তাহলে প্রথমে ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দিয়েছে হচ্ছে জেমস জোসেফ সিলভেস্টার, আর পরবর্তীতে তারই সহকর্মী আর্থার ক্যালি হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দিয়েছে। তো এটা কত সালে? এটা হচ্ছে 1853 সালে, ঠিক আছে? কিন্তু আমাদের সিলভেস্টার কিন্তু আগে হচ্ছে আমাদের ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দিয়েছে, কিন্তু আমাদের ম্যাট্রিক্সের জনক বলা হয় হচ্ছে আর্থার ক্যালিকে। এখন প্রশ্ন আসতে পারে কেন, উনি তো আগে দিয়েছে। প্রশ্নটা হচ্ছে ওনাকে কেন জনক বলা হয়, কারণ হচ্ছে উনি ম্যাট্রিক্সের সম্পর্কে যত ধরনের বিশ্লেষণ আছে, ধারণা, বিপরীত ম্যাট্রিক্সের জনকও কিন্তু উনি, হ্যাঁ। তো ম্যাট্রিক্স সম্পর্কে যত ধারণা আছে আর্থার ক্যালি দিয়েছে, শুধু ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দিয়েছে, আর উনি হচ্ছে ম্যাট্রিক্স সম্পর্কে কি বিশ্লেষণ যা আছে ইন টোটাল আর্থার ক্যালি দিয়েছে। ম্যাট্রিক্স দিয়ে মানে ম্যাট্রিক্সের ব্যবহার কোথায়, বিশ্লেষণ সহ যত রকমের তথ্য প্রমাণ আছে সব আর্থার ক্যালি দিয়েছে, ঠিক না? তা 1853 সালে উনি একটা হচ্ছে যুক্তিযুক্তভাবে ম্যাট্রিক্সের ব্যবহারটা উনি দিয়েছিল। পরবর্তীতে 1858 সালে উনি আবার পত্রিকাতেও তোমার সম্পাদন, ম্যাট্রিক্স সম্পর্কে যত রকমের বিশ্লেষণ যুক্তি প্রমাণ আছে পত্রিকাতেও করছে। এইসব দিক চিন্তা ভাবনা করে জেমস জোসেফ সিলভেস্টারকে আর তোমার ম্যাট্রিক্সের জনক বলা হয় না, আর্থার ক্যালিকে আমাদের ম্যাট্রিক্সের জনক বলা হয়। তাহলে যদি প্রশ্ন আসে যে সর্বপ্রথম ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা দিয়েছে কে, তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার এটা। কিন্তু যুক্তিযুক্তভাবে যদি ম্যাট্রিক্সের মানে সুনির্দিষ্ট ধারণা কে দিয়েছেন যদি বলে, তাইলে কিন্তু আর্থার ক্যালি। প্রশ্নের মধ্যে প্যাচ থাকবে, সে প্যাচটা কিন্তু আমাকে ধরতে হবে। আর ম্যাট্রিক্সের জনক আর্থার ক্যালি সাহেবই। আর আর্থার ক্যালি সাহেব আবার 1858 সালে আবার কী করছে, পত্রিকাতেও ম্যাট্রিক্স সম্পর্কে যত ধরনের ধারণা আছে সে দিয়েছে। আচ্ছা, এখন স্টুডেন্টদের মানে কমন একটা কোয়েশ্চন আসে, যে কোয়েশ্চনটা হচ্ছে এই ম্যাট্রিক্সটা করে আমরা কি শিখবো, বা এটার অ্যাপ্লাইটা কি, কোথায় ব্যবহার করা হয়, ঠিক না? আচ্ছা, তো সেইটা ব্যবহারটা
যদি আমরা বলি, ফার্স্টে দেখো এখানের মধ্যে লেখা আছে বিজ্ঞান ও গণিতের বিভিন্ন তথ্য। তার মানে কি, আমাদের বিজ্ঞান আর গণিতের মধ্যেই এখানে ম্যাট্রিক্সের কাজটা, ব্যবহারটা রয়েছে। তথ্য আছে, তার মানে কি এখানে আমাদের তথ্য নিয়ে কিছু খেলাধুলা হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বিজ্ঞানের মধ্যে পদার্থবিজ্ঞানের মধ্যে একজন বিজ্ঞানী আছে, সেই বিজ্ঞানীটার নাম হচ্ছে হাইজেনবার্গ। তোমরা ইন্টারে এই হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি নামে একটা নীতি পড়বা। হ্যাঁ, ওনার সম্পর্কে এসএসসিতে মনে হয় ধারণা নাই, আবার অনেকের নাম শুনতে পারো। তো হাইজেনবার্গের কোয়ান্টাম বলবিদ্যায়, মানে হাইজেনবার্গ সাহেব কোয়ান্টাম বলবিদ্যায় ম্যাট্রিক্সের ব্যবহার উনি করেছেন। ঠিক আছে, দেখিয়েছেন যে ম্যাট্রিক্সের ব্যবহার রয়েছে। তার মানে কি, কোয়ান্টাম বলবিদ্যায় ম্যাট্রিক্সের ব্যবহার রয়েছে। গণিতের কথা যদি বলি, গণিতের কোথায় কোথায় আছে, গণিতের আমাদের যে সমীকরণের জোটের সমাধান রয়েছে, সমীকরণ জোটের সমাধান, লাইক আমরা যে আর গুণন করতাম, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতাম, তারপরে হচ্ছে প্রতিস্থাপন আর হচ্ছে কি আর গুণন, তারপর হচ্ছে তোমার অপনয়ন পদ্ধতিতে যে আমরা সমাধান করতাম। সো এই সমাধানগুলোও কিন্তু তুমি কী করতে পারো, ম্যাট্রিক্সের মাধ্যমে করতে পারো। তাহলে ম্যাট্রিক্সের ব্যবহার গণিতও পেলাম। তাছাড়াও গণিতে আমরা পরিসংখ্যান নামে একটা অধ্যায় আছে, পরিসংখ্যানের সম্ভাবনা তত্ত্বেও আমরা ম্যাট্রিক্সের ব্যবহার পাই। তারপরে হচ্ছে ব্যবসায় ইউজ করা হয়, শেয়ারে ইউজ করা হয়, শেয়ারে ক্রয় বিক্রয়ের হিসাব ইউজ করা হয়ে থাকে। তারপরে হচ্ছে ট্রেজারি বন্ড নামে একটা জিনিস আছে, ট্রেজারি বন্ডে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে, সেই সকল ধারণা তুমি ম্যাট্রিক্সে পেতে পারো। মোট কথা হচ্ছে তথ্যকে বোঝা ও বিশ্লেষণ করা আমাদের সহজ হবে ম্যাট্রিক্স যদি তুমি জানো। তো ম্যাট্রিক্সের মোটামুটি কে আবিষ্কারক, ঠিক না, আর ম্যাট্রিক্সের ব্যবহার কোথায় কোথায়, সেই জিনিসগুলো আমরা একটু জানতে পারলাম। এবার আমরা জানবো হচ্ছে ম্যাট্রিক্সের প্রকারভেদ। তো ম্যাট্রিক্সের প্রকারভেদে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ তোমরা সারি ম্যাট্রিক্স লেখা আছে। দেখো এখানের মধ্যে লেখা ছিল যে তোমার ম্যাট্রিক্সের কাকে বলে, সারি ও কলামে সাজালে যেটা হয়, ঠিক না। তাহলে ফার্স্ট অফ অল প্রশ্ন আসে, হোয়াট ইজ সারি। হ্যাঁ, সারি কাকে মানে নর্মালি কি সারি, তো নর্মালি আমি বলি শাড়ির ইংলিশ হচ্ছে রো। হ্যাঁ, তো সব বলে থাকি শাড়ি, মানে মনে করবো যে মেয়েদের যে শাড়ি। হ্যাঁ, শাড়ি কীভাবে থাকে স্যার, শাড়ি থাকে হচ্ছে বিছানো অবস্থায়, ঠিক না। তাহলে এই টাইপের যদি থাকে সেক্ষেত্রে আমাদের বলবো হচ্ছে আমাদের শাড়ি। তাহলে এই কোনটা যদি শাড়িটা বেশি থাকে সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স, মানে সারির সংখ্যা যদি বেশি থাকে। আরেকটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সের হচ্ছে কলামের ইংলিশ কলামই, আর বাংলাটা হচ্ছে স্তম্ভ, পিলার। তাহলে এটা কী অবস্থা থাকবে, খাড়া অবস্থা থাকে। পিলার কিন্তু খাড়া অবস্থা থাকে, কখনো যদি দেয়াল দেখো রাজমিস্ত্রি করে পিলার খাড়া অবস্থা থাকে, তার মানে হচ্ছে দেখো এটা খাড়া অবস্থায় রয়েছে। তো এটা হচ্ছে আমাদের কলাম ম্যাট্রিক্স। তাহলে যে কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে যদি আমি বলি সারি আর কলাম বের করো, তাহলে ধরো এই একটা ম্যাট্রিক্স দিয়েছি, এই ম্যাট্রিক্সের মধ্যে সারি কোথায়, কলাম কোথায়। দেখো এই পাশে হচ্ছে আমাদের সারি, এটা হচ্ছে সারি, এটাও সারি, এটাও সারি। কিন্তু কলাম যদি বলি, তাহলে কলাম হচ্ছে 471, এটা একটা কলাম, 582, এটা একটা কলাম, 693, এটা একটা কলাম। তার মানে হচ্ছে সারি হচ্ছে 456 এই বরাবর, এভাবে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের সারি, কিন্তু এইভাবে যেটা থাকবে সেগুলো হচ্ছে কলাম। তাহলে এখানে সারির সংখ্যা কয়টা স্যার, সারির সংখ্যা হচ্ছে 3টা, কলাম সংখ্যাও 3টা। তার মানে হচ্ছে সারি 3টা, কলাম 3টা, ঠিক না। দেখো এখানে আরেকটা লিখেছে হচ্ছে ক্রম নির্ধারণ। তাহলে আমাদের কিন্তু ম্যাট্রিক্সের ক্রম নির্ধারণ করতে হয়, ক্রম কীভাবে নির্ণয় করে, ঠিক না। ক্রম নির্ণয়টা শিখবো হচ্ছে আমাদের, দেখো ফার্স্টে ক্রম নির্ণয় করার জন্য ফার্স্টে সারি সংখ্যা, যে কোনো একটা ম্যাট্রিক্সের সারি কয়টা আছে, ঠিক না। আর কলাম সংখ্যা, কলাম কয়টা আছে, মাঝখানে হচ্ছে গুণ বা ক্রস দিলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের ক্রম। তাহলে এই ম্যাট্রিক্সটা যদি আমি ক্রম নির্ধারণ করি, এটা সারির সংখ্যা 3টা, কলাম সংখ্যা 3টা, আর মাঝখানে হচ্ছে ক্রস, তার মানে হচ্ছে এটা হচ্ছে 3 ক্রম ম্যাট্রিক্স, ঠিক না। আর আমি যদি বলি এটার ক্রম কত, তাইলে বলবো হচ্ছে এটার সারি হচ্ছে কয়টা, একটা, আর কলাম হচ্ছে 3টা, তার মানে হচ্ছে 1 × 3। তার মানে হচ্ছে যেটার মধ্যে তোমার সারিটাই মুখ্য, একটাই আছে সারি, আর কোনো সারি নাই, মানে সারির সংখ্যা কলাম সংখ্যা কিন্তু বেশি। হ্যাঁ, তাহলে এই ধরনের এটা বলা হয় সারি ম্যাট্রিক্স, একটি সারি। তাহলে এটা হচ্ছে সারি
কলাম হচ্ছে 3টা, তাহলে ফার্স্টে হচ্ছে সারি সংখ্যা দেবো, পরে কলাম সংখ্যা। কলাম সংখ্যা কিন্তু আগে দিতে পারবো না, কলাম সংখ্যা আগে সারি পরে, এটা দিলে কিন্তু হবে না, ঠিক না? অনেক স্টুডেন্ট বলে স্যার 3x2 আর 2x3 একই তো জিনিস, ঠিক না? এরকম কিন্তু বলে, কিন্তু এটা কিন্তু ওই গুণের হিসাব না, এই ক্রসটা কিন্তু গুণ না। তাহলে কলামটা আগে সারিটা পরে দিলে হবে না, সারিটা আগে দিতে হবে কলামটা। তাহলে সারি 1 কলাম 3, তাহলে এটা হচ্ছে 1-3 ক্রম ম্যাট্রিক্স। আবার এটা যদি বলি এটা হচ্ছে 3x1 ক্রম ম্যাট্রিক্স। সারি হচ্ছে এখানে 3টা, কলাম হচ্ছে 1টা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন আসো হচ্ছে আমাদের নানা ধরনের ম্যাট্রিক্স সম্পর্কে ধারণা নিচ্ছি আমরা। এখন আসো হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। কি দেখলে বুঝবো হচ্ছে আমাদের এটা বর্গ ম্যাট্রিক্স না কি ম্যাট্রিক্স? আচ্ছা, আরেকটা উদাহরণ যদি দেই ক্রমের মধ্যে, আমি যদি বলি a is equal to 2 3 2 4 5 6, এখানে যদি ক্রম নির্ধারণ করতে বলি তাহলে সেক্ষেত্রে ক্রম কত হবে? 2x3, কারণ হচ্ছে সারি 2টা কলাম 3টা। যাক, এখন আসো বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স কী থাকলে আমরা বুঝতে পারবো যে বর্গ ম্যাট্রিক্স? আমরা যদি দেখব সারি সংখ্যা আর কলাম সংখ্যা যদি সেম হয়, মানে সারির সংখ্যা যা কলাম সংখ্যাও তাই, তাহলে সেই ধরনের ম্যাট্রিক্সকে বলবো হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে এখানের মধ্যে দেখো আমাদের সারি হচ্ছে বা ক্রম যদি নির্ধারণ করি, ক্রম হচ্ছে এটা 2x2, তার মানে কি এখানে সারি এত কলাম এত, তার মানে হচ্ছে এটা যেহেতু সেম, তার মানে এটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। 3x3 হলে সেটাও কিন্তু আমাদের বর্গ ম্যাট্রিক্স হতো, কারণ সারি সংখ্যা কলাম সংখ্যা, মোট কথা সারি সংখ্যা আর কলাম সংখ্যা যদি সেম হয় তাহলে সেই ধরনেরকে আমরা বলতে পারবো বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা, আর ক্রম দিয়ে কি বুঝতে পারবো বলতে বলে গেছি, ক্রম দিয়ে মানে বুঝতে পারবো সেটা হচ্ছে একটা ম্যাট্রিক্সে কয়টা সারি আছে কয়টা কলাম আছে সেই সংখ্যাটা আমরা ক্রম দিয়ে নির্ধারণ করতে পারবো। আরেকটা জিনিস সেটা হচ্ছে ধরো এই একটা ম্যাট্রিক্স, হ্যাঁ, এই ম্যাট্রিক্সের প্রতিটা উপাদানকে লাইক 1 2 3 প্রতিটা উপাদানকে আমাদের ইন্ডিভিজুয়ালি বলা হয় ভুক্তি। কি বলা হয় স্যার? ভুক্তি। ভুক্তি লিখে দিচ্ছি আমি, এই যে ভুক্তি বলা হয়। আচ্ছা, তাহলে বর্গ ম্যাট্রিক্সটা আমরা বুঝতে পেরেছি। এখন মনে করো যে আরেকটা ম্যাট্রিক্স, সেটা হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স। হ্যাঁ, ত্রিভুজাকার ম্যাট্রিক্সের মধ্যে আবার দুই ধরনের ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার, একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার। এখন কোন সময় কোনটা বুঝবো, কোনটা ঊর্ধ্ব কোনটা নিম্ন, কিভাবে বুঝবো? বোঝার জন্য হচ্ছে দেখব আমরা ম্যাট্রিক্সের ভুক্তির মধ্যে যদি 0 যেটা আছে শেপ, এটা যদি নিচের দিকে ত্রিভুজাকার শেপ গঠন করে তাহলে নিচের দিকে হলে উল্টা ঊর্ধ্ব, আর যদি সেটা উপরের দিকে ত্রিভুজ শেপ গঠন করে তাহলে সেটাকে বলবো হচ্ছে আমাদের নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে ওপরে হইলে নিম্ন, নিচে হইলে ঊর্ধ্ব। বুঝতে পেরেছি ইনশাল্লাহ। আর আরেকটা জিনিস, সব ধরনের ম্যাট্রিক্স কিন্তু আমাদের বর্গ ম্যাট্রিক্স দিয়ে কিন্তু আমাদের এই উদাহরণগুলো হয়। হ্যাঁ, তাহলে যে বর্গ ম্যাট্রিক্সের কাঠামোটা এই এরকম তাদের বলবো ঊর্ধ্ব, যেটার কাঠামো এরকম তাদের বলবো নিম্ন। আর এই দুইটি হচ্ছে আমাদের কি ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন আসো হচ্ছে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। কী থাকলে আমরা বুঝতে পারবো কর্ণ ম্যাট্রিক্স? আচ্ছা, তাহলে এটাও কিন্তু বর্গ ম্যাট্রিক্স। হ্যাঁ, যে বর্গ ম্যাট্রিক্সের কাঠামোটা এরকম, দেখো এই বরাবর কিন্তু আমাদের কর্ণটা, ঠিক না? তাহলে কর্ণ বরাবর ডিফারেন্ট মান থাকবে সেই ধরনের, আর বাকিগুলো হচ্ছে বাকি ভুক্তিগুলোর মান কি হবে? শূন্য হবে। তাহলে সেই ধরনের ম্যাট্রিক্সকে বলবো কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, এখন আসো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্সের মধ্যে দেখো কর্ণ আর স্কেলার কিন্তু প্রায় সেমই, সবগুলোর কিন্তু কর্ণ বরাবর মান ছাড়া বাকি ভুক্তিগুলা শূন্য, কিন্তু এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটার মধ্যে কিন্তু মানগুলা যে কর্ণ বরাবর যে মানগুলা সেই মানগুলা ডিফারেন্ট, কিন্তু এইটার ক্ষেত্রে সেম হবে। একটা জিনিস মাথায় রাখবা, এইখানে কিন্তু এই সেম হইলেও 1 1 1 দেওয়া যাবে না, স্কেলার ম্যাট্রিক্সে 1 1 দেওয়া যাবে না। 1 1 দিলে সেক্ষেত্রে অন্য ম্যাট্রিক্স হয়ে যায়, বলবো আমি কোন ম্যাট্রিক্স হয়। তার মানে 2 2 2 যেটাই হোক না কেন এই বরাবর সেম যদি হয় তাহলে সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। তার মানে স্কেলার ম্যাট্রিক্সও কিন্তু এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স, কারণ হচ্ছে একই ধরনের হয়ে যাচ্ছে, ঠিক না? বর্গ ম্যাট্রিক্স, সরি কর্ণ ম্যাট্রিক্স না, বর্গ ম্যাট্রিক্স, সবগুলো বর্গ ম্যাট্রিক্স, কারণ যত রকমের প্রকারভেদ বলবো এখন কিন্তু তোমার বর্গ ম্যাট্রিক্স দিই। তাহলে কর্ণ ম্যাট্রিক্স বুঝতে পারলাম, স্কেলার ম্যাট্রিক্স বুঝতে পারলাম। যেহেতু কর্ণ ম্যাট্রিক্স আর স্কেলার ম্যাট্রিক্সের পার্থক্য কি? পার্থক্য হচ্ছে কর্ণ বরাবর মানগুলো একটা ডিফারেন্স হয় আর একটা হচ্ছে একই হয়। আর স্কেলার ম্যাট্রিক্স কিন্তু আবার 1 1 হবে না, 1 1 ছাড়া যত রকমের সংখ্যা আছে সেই সংখ্যাগুলো তুমি দিতে পারবা।
2 2 2 3 3 3 4 4 এর মানে যেটি হোক না সেম হবে, বাট 1 ছাড়া। 1 হলে সেক্ষেত্রে কি ম্যাট্রিক্স বলা হয় সেটা হচ্ছে আমরা জানবো। যদি 1 1 দিয়া চিন্তা করো, দেখো এখানে 1 1 1, তাহলে 1 1 হলে সেক্ষেত্রে স্কেলার ম্যাট্রিক্স নামকরণ না করে সেটার বলা হয় অভেদক ম্যাট্রিক্স। কি বলা হয় স্যার? অভেদক ম্যাট্রিক্স। অভেদক ম্যাট্রিক্স কিন্তু আমাদের কি দ্বারা প্রকাশ করা হয়? I2 দ্বারা, আই দ্বারা প্রকাশ করা হয় নর্মালি, হ্যাঁ। তাহলে এটাও কিন্তু একটা অভেদক ম্যাট্রিক্স। আচ্ছা, অভেদক ম্যাট্রিক্সের আরেক নাম হচ্ছে একক ম্যাট্রিক্স। কি নাম? একক ম্যাট্রিক্স। কেন এটার একক ম্যাট্রিক্স বলা হয়? কারণ এটা নির্ণায়কের মানটা হচ্ছে 1। তাহলে এটার আরেক নাম হচ্ছে একক ম্যাট্রিক্স। এটার হচ্ছে আই দ্বারা প্রকাশ করা হয়। এটা কত ক্রম ম্যাট্রিক্স স্যার? এটা হচ্ছে 3 3 ক্রম। এটা হচ্ছে 2 2 ক্রম ম্যাট্রিক্স। দুইটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স। কেন বর্গ ম্যাট্রিক্স? কারণ দুইটারই সারি সংখ্যা কলাম সংখ্যা সেম। তাহলে যে বর্গাকার ম্যাট্রিক্সের মধ্যে এরকম কাঠামো শেপ দেওয়া মানে দেখবা, সে ধরনের ম্যাট্রিক্সকে বলবো হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। কিন্তু এটার মধ্যে পার্থক্য হচ্ছে এটাকে বলা হয় I2, এটাকে বলা হয় I3। কেন 2 3? আই থিঙ্ক বুঝতে পেরেছো, কারণ হচ্ছে একটা 2 ক্রম ম্যাট্রিক্স, 2 2 ক্রম, এটা হচ্ছে 3 3 ক্রম। অনেক সময় কি এই মানটা কিন্তু মুখস্থ রাখা লাগে। অনেক সময় প্রশ্নের মধ্যে মানে আই দেওয়া থাকে, তাহলে তোমার বুঝতে হবে কোন ক্রম, সেই ক্রমের মানটা বসাই দিতে হবে, এটা ডাইরেক্ট মুখস্থ রাখতে হয়। আচ্ছা, তারপর আসো হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। তাহলে শূন্য ম্যাট্রিক্সের আরেক নাম হচ্ছে নাল ম্যাট্রিক্স। হ্যাঁ, কি নাম? নাল ম্যাট্রিক্স। নাল ম্যাট্রিক্স। হ্যাঁ, তাহলে এটার সংজ্ঞা মানে যদি চাই বলবো, যে ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য তাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স, বা যে ম্যাট্রিক্সের সবগুলো ভুক্তি শূন্য হয়ে থাকে সেগুলোর বলবো শূন্য ম্যাট্রিক্স। নানাভাবে তুমি সংজ্ঞাটা দিতে পারো। তারপর আসো হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। হ্যাঁ, এটা হচ্ছে অনেক অনেক ইম্পর্টেন্ট, যেটা তোমাদের অঙ্কেতে অনেক কাজে লাগবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স দেখো আমি বলেছি সারি কলাম তীর চিহ্ন দিয়েছে, হ্যাঁ, মানে হচ্ছে সারিকে যদি তুমি কলামে রূপান্তর করো, কলামকে যদি সারিতে রূপান্তর করো, সেটাকে বলা হয় হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, যেটা হবে আর কি। ধরো এইখানে একটা উদাহরণ দিয়ে যদি আমি বুঝাই, A = একটা দিয়েছি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সকে যদি আমি, এটা হচ্ছে সারি, এটা কলাম, ঠিক তো? আচ্ছা, তাহলে এই সারিকে যদি আমি কলামে দেই, দেখো সারিকে কলামে দিয়েছি, 365 কলামে দিয়েছি। আবার উল্টাভাবে যদি চিন্তা করো, কলামকে সারিতে দিয়েছি, ঠিক না? মোট কথা সারিকে যদি তুমি কলামে দাও, কলামকে যদি তুমি সারিতে দেবা, একটা হলেই হয়। সারিকে কলাম, কলামকে সারি যদি রূপান্তর করতে পারো, যেটা হয় সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দেখো তাহলে এই যে ট্রান্সপোজ যেহেতু টি, তাহলে মনে হচ্ছে AT, তাহলে ট্রান্সপোজ করলে এটা হয়। অনেক সময় AT না লিখে এটাও লেখা হয় A প্রাইম। প্রাইম মানেও কিন্তু তোমার কি ট্রান্সপোজই, ঠিক তো? তাহলে ট্রান্সপোজটা আমরা বুঝতে পেরেছি ইনশাল্লাহ। তারপরে আসো হচ্ছে, এখন হচ্ছে আমাদের অনেকগুলা টার্ম যেগুলো মাথায় রাখতে হবে। সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে সমঘাতী ম্যাট্রিক্সের যদি সংজ্ঞা আসে, তাহলে বলবো যে বর্গ ম্যাট্রিক্সের যে বর্গ ম্যাট্রিক্সটি সমঘাতী হবে যদি কাঠামোটা A² = A হয়। A² = A হলে সমঘাতী, শূন্যঘাতী হলে A² = 0, অবায়তঘাতী হলে A² = I। আই মানে তো বুঝতে পেরেছি। আচ্ছা, এইগুলো নিয়ে আমি একটু পরে ডিসকাস করব, জাস্ট এখন মাথায় রাখো আর এটা মুখস্থ রাখবা। সমঘাতী হলে কি হয়, শূন্যঘাতী হলে কি হয়, অবায়তঘাতী হলে কি হয়, এগুলো দিয়ে আমরা অঙ্ক করলে যখন করব তখন বুঝতে পারবো। আচ্ছা, এখন আসলে হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স কীভাবে বুঝবো আমরা? প্রতিসম ম্যাট্রিক্স, হ্যাঁ, প্রতিসম ম্যাট্রিক্স যে বর্গ ম্যাট্রিক্সের কাঠামোটা যদি এরকম হয়, লাইক এ, যেটা একে যদি তুমি ট্রান্সপোজ করো, মানে একে ট্রান্সপোজ করলেও তুমি এর মানই পাও, যদি এরকম হয় সেক্ষেত্রে বলবো হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। এটার ইংলিশ নামটা তোমাদের জানার দরকার, কারণ ইংলিশ নামে বেশি প্রশ্ন আসে। সিমেট্রিক্স। হ্যাঁ, তাহলে সিমেট্রিক্স যেটা আছে, সিমেট্রিক ম্যাট্রিক্স, এ ট্রান্সপোজ করার পরে, মানে ট্রান্সপোজ করার পরও যদি মানটা ঠিকই থাকে, সে ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। যেমন ধরো একটা উদাহরণ দিই যদি আমি, দেখো A = কত আমার 2 0 - 1 0 3 4 - 1, এটা যদি ট্রান্সপোজ করি, ট্রান্সপোজ করলে কী হবে? সারিকে কলাম, কলামকে যদি সারি করি, 2 0 - 1 0 3 4 -1 4 5, দেখো আমাদের এটাই আসতেছে যে 2 0 - 1, যে কলামকে আমি সারি করছি 0 3 4, কলামকে সারি করেছি -1 4 5 -1 4, মানে ট্রান্সপোজ করার পরও দেখো এটার এটা কিন্তু সেমই হয়ে যাচ্ছে, এটার এটা সেম হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণটা আমরা বুঝতে পেরেছি। এরকম আকার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো কি
প্রতিসম ম্যাট্রিক্স। এখন আসো হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্সের ইংলিশটা হচ্ছে স্কিউ, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। হ্যাঁ, আচ্ছা, সেক্ষেত্রে কী হবে, এটা প্রায় সেম, খালি একটু চেঞ্জ, সেটা হচ্ছে মাইনাসে ট্রান্সপোজ করার পর, মাইনাস করার পরে যেটা হবে সেটা যদি সেম হয়, মানে এ ট্রান্সপোজ মানে একে ট্রান্সপোজ করার পর যদি মাইনাস এ ট্রান্সপোজ ইজ যদি মাইনাস এ হয়, সেক্ষেত্রে বলবো হচ্ছে আমার বিপ্রতিসম ম্যাট্রিক্স। একটা উদাহরণ দিয়েছি, দেখো 0 1 -4, মানে এটা যদি এ হয়, ঠিক না, তাহলে এ হলে সেক্ষেত্রে যদি এটা ট্রান্সপোজ করতে যাই কি হয়, এ ট্রান্সপোজ করতে গেলে সেক্ষেত্রে হয় হচ্ছে, যদি ট্রান্সপোজ করতে যাই সেক্ষেত্রে হবে হচ্ছে 0 -1 4 1 0 -3 -4 3 0, ঠিক তো? আচ্ছা, এখন এটাকে যদি আমরা মাইনাস ইয়ে করে ফেলি, তাহলে কি হচ্ছে আমাদের, ধরো মাইনাসটা আমি বের করে ফেলছি, তাহলে মাইনাসটা বের করে দিলে সবগুলোর ক্ষেত্রে মাইনাস চলে যাবে। 0 1 -4 -1 0 3 4 -3 0। দেখো তো এটা কি এর মতো হয়েছে কিনা, এর মতো হয়েছে, তার মানে হচ্ছে মাইনাস এ, ঠিক না? যদি এরকম হয় সেক্ষেত্রে বলবো হচ্ছে আমাদের বিপ্রতসম ম্যাট্রিক্স। তাহলে এই যে মানে প্রতীকটায়, সে প্রতীকগুলো তোমার মাথায় রাখতে হবে, কোনটা থাকলে কোন প্রতীক থাকলে কি হয়, মানে কোন ম্যাট্রিক্স হয়, সেই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে, মোটামুটি মুখস্থ হিসাবে রাখতে হবে। তাছাড়াও আরও অনেকগুলো ম্যাট্রিক্স রয়েছে, তো এগুলো হচ্ছে মেন। আরও আছে তোমার উপম্যাট্রিক্স। উপম্যাট্রিক্স তো বুঝোই যে একটা শাখা। আমি যদি একটা ম্যাট্রিক্সকে কিছু সংখ্যক সারি বা কলাম বাদ দিয়ে দিই, ঠিক না, বা ভুক্তি কয়েকটা বাদ দিয়ে দিই, তাহলে যে ম্যাট্রিক্সটা থাকবে সেই ম্যাট্রিক্সটা হচ্ছে উপম্যাট্রিক্স। যেমন যদি আমি ধরি একটা ম্যাট্রিক্স, এটাতে যদি বলি উপম্যাট্রিক্স কোনটা, যদি আমি এতটুক নেই 2 0 0 3, তাহলে এটা একটা মূল ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স। আমি যদি বলি না এতটুকু, তা উপম্যাট্রিক্স। হ্যাঁ, তারপরে আসো হচ্ছে তোমার ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয়। হ্যাঁ, ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয়, ধরো একটা ম্যাট্রিক্স দিয়ে এলাম 1 2 3 4 5 6, ম্যাট্রিক্সের ট্রেস কিন্তু অবশ্যই তোমার বর্গ ম্যাট্রিক্স দিয়ে, মানে বর্গ ম্যাট্রিক্স হতে হয়, 3 ক্রমর 7 8 9, মনে করো যে একটা ম্যাট্রিক্স দিলাম। তাহলে ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় একদম ইজি। ম্যাট্রিক্সের ট্রেস নির্ণয় হবে হচ্ছে 1 যোগ 5 যোগ 9। কীভাবে করলাম স্যার? এই যে কর্ণ বরাবর যে মানগুলো আছে, জাস্ট তুমি এই এতটুকু যোগ করে দিলেই এটা ট্রেস নির্ণয় হয়ে যাবে। এগুলো নৈবিত্তিক আসে। এ হচ্ছে মোটামুটি তোমার ম্যাট্রিক্স কি, ম্যাট্রিক্সের কোথায় ব্যবহার করা হয়, ম্যাট্রিক্সের প্রকারভেদ, মোটামুটি পরিচিতি আর কি।